প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম পঞ্চম অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায়ের পাঠ্য বইয়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন নং 2 নিয়ে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের কয়েকটা লেনদেন দেওয়া আছে। প্রথমে আমরা একটু দেখি লেনদেনগুলো কি বলা আছে। যেমন প্রথমে 1 তারিখে বলা আছে জানুয়ারির 1 নগদ 1,70,000 টাকা এবং 75,000 টাকার 2টি ফটোকপি মেশিন। তাহলে 75,000 টাকা করে যদি 2টা ফটোকপি মেশিন হয়, টোটাল ফটোকপি মেশিনের মূল্য দাঁড়াচ্ছে 1,50,000 টাকা। আচ্ছা, এই টোটাল 1,70,000 টাকা এবং 1,50,000 টাকা নিয়ে ব্যবসাটা শুরু করা হয়। তারপর জানুয়ারি 3 তারিখে বলা হয়েছে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলেন। তাহলে এবার একটু দেখি এখানে আমাদের কি হিসাব জড়িত। আমরা ব্যাংকে টাকা জমা রেখে হিসাব খুলেছি, তাহলে এখানে 2টা হিসাব প্রভাব পড়বে। একটা হলো নগদান হিসাব আর একটা হলো ব্যাংক হিসাব। যেহেতু ব্যাংকে টাকা জমা রাখছি তাই ব্যাংক হিসাব হবে ডেবিট এবং নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট। তারপর চলে যায় 4 তারিখ, দোকানে বৈদ্যুতিক মিটার স্থাপনের খরচ। দোকানে বৈদ্যুতিক মিটার স্থাপন করেছি। তাহলে দেখো এখানে 2টা হিসাব যুক্ত আছে। একটা হচ্ছে বৈদ্যুতিক মিটার স্থাপন বা বৈদ্যুতিক মিটার হিসাব আমরা লিখতে পারি, যেহেতু এটা আমাদের জন্য একটা সম্পদ, আমরা এটা নতুন করে পাচ্ছি। তাহলে বৈদ্যুতিক মিটার হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়েই আমরা বৈদ্যুতিক মিটার স্থাপন করছি। তারপর দেখতে পাচ্ছি 7 তারিখ ফটোকপি এবং কম্পোজের কাগজ ক্রয়। ফটোকপি এবং কম্পোজ করার জন্য কাগজ ক্রয় করা হয়েছে। এবার দেখো আমরা নর্মালি কাগজ ক্রয়টা মণিহারি হিসাবে লিখে থাকি, কিন্তু এক্ষেত্রে যদি আমরা মণিহারি হিসাব লিখি তাহলে কিন্তু ভুল হবে। কারণ ফটোকপির দোকানের জন্য বা যারা কম্পোজ করে তাদের জন্য কাগজ হচ্ছে একটা সাপ্লাইজ, কারণ ওইটা দিয়েই তাদের বিজনেসটা করতে হয়। তাই এখানে ফটোকপি এবং কম্পোজের জন্য যে কাগজটা ক্রয় করেছি সেটাকে আমরা লিখব অফিস সাপ্লাইজ হিসাব, কারণ এই সাপ্লাইটা দিয়েই আমাদের বিজনেসটা করতে হচ্ছে যারা ফটোকপির দোকানদার তাদের জন্য। আচ্ছা, তাহলে এখানে আমাদের 2টা হিসাব তৈরি হবে, একটা হচ্ছে অফিস সাপ্লাইজ হিসাব এবং আরেকটা হচ্ছে নগদান হিসাব, কারণ নগদ টাকা দিয়েই আমরা সাপ্লাইজটা ক্রয় করেছি। তারপর 8 তারিখে বলেছে বাকিতে একটা ফ্যান ক্রয় করা হয়েছে 3,000 টাকা। তাহলে দেখো ফ্যান এটা আমাদের জন্য একটা সম্পদ। তাহলে ফ্যান এটাকে কিন্তু আমরা ফ্যান নামে লিখতে পারি না, কারণ এটা খুব বড় একটা সম্পত্তি কিন্তু আমাদের জন্য না, যেটার জন্য আমরা ফ্যান নামে একটা হিসাব তৈরি করব। তাহলে এখানে আমরা কি নাম দিতে পারি? আমরা এখানে দিতে পারি অফিস সরঞ্জাম হিসাব। তাহলে অফিস সরঞ্জাম হিসাব একটা তৈরি হবে এবং আরেকটা তৈরি হবে নগদান হিসাব। আচ্ছা, নগদান হিসাব এখানে হবে না, কারণ দেখো এখানে বলা আছে বাকিতে ক্রয় করা হয়েছে। যদি বাকিতে ক্রয় করি তাহলে তো এইটা আমাদের জন্য এক ধরনের দায়। তাহলে এখানে তৈরি হবে প্রদেয় হিসাব। তাহলে আমরা এখানে লিখব ফ্যানের জন্য আমরা লিখব অফিস সরঞ্জাম হিসাব এবং আরেকটা হচ্ছে প্রদেয় হিসাব। তারপর 15 তারিখে দেখতে পাচ্ছি দোকানের পরিচিতির জন্য এলাকায় 2,000 টাকার প্রচারপত্র বিতরণ, অর্থাৎ প্রচার করছি। এটাকে আমরা বলতে পারি এক ধরনের বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন একটা হিসাব এবং নগদান হিসাব আরেকটা হিসাব। তারপর দেখতে পাচ্ছি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পাওয়া গেল। একটা স্কুলের প্রশ্ন ফটোকপি করে দেওয়া হয়েছে এবং সেই বাবদ টাকা পাওয়া গেছে, তার মানে এটা এক ধরনের আয় হয়েছে। তাহলে এখানে কি হিসাব হবে? একটা হবে নগদান হিসাব এবং আরেকটা হবে সেবা আয় হিসাব। পরবর্তীতে দেখতে পাচ্ছি দোকানের ভাড়া বাবদ চেক প্রদান করা হয়েছে। চেকের মাধ্যমে দোকানের ভাড়া পরিশোধ করা হয়েছে। তাহলে ভাড়া হিসাব একটা এবং আরেকটা হচ্ছে ব্যাংক হিসাব, কারণ চেকের মাধ্যমে এটা পরিশোধ করা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা সবগুলো দেখে নিলাম। এবার আমরা দেখি ক নাম্বার কি বলছে। ক নাম্বার বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা একদম শুরুতে দেখেছি নগদ 1,70,000 আর এখানে 2টা ফটোকপি মেশিন, তার মানে 1,50,000 টাকা। তাহলে এখানে আমরা যদি দেখি প্রারম্ভিক মূলধন নগদ আছে 1,70,000, সরঞ্জাম আছে 1,50,000, তার মানে আমাদের মোট প্রারম্ভিক মূলধনের পরিমাণ দাঁড়াচ্ছে
3,20,000 টাকা। এবার চলে যাচ্ছি খ নাম্বারে বলেছে আমাদের জানুয়ারির 1, 3, 7, 15 তারিখের হিসাবের শ্রেণী দেখাও। আমরা প্রত্যেকটা হিসাব অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছি, একদম শুরুতেই সবগুলো ব্যাখ্যা বলেছি। তাহলে দেখো 1 তারিখে 3টা হিসাব আছে। একটা হচ্ছে নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তাহলে নগদান হিসাব, যেটা হবে সম্পদ। তারপর ছিল অফিস সরঞ্জাম হিসাব, এটাও আমাদের জন্য এক ধরনের সম্পদ। এবং যেহেতু ব্যবসাটা শুরু করা হয়েছে তাই মূলধন, এবং মূলধনকে আমরা সাধারণত মালিকানা সত্ত্ব বলে থাকি। তারপরে আমরা দেখেছিলাম 3 তারিখে বলা হয়েছিল ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে ব্যাংকে জমা দিলে আমাদের 2টা হিসাব, একটা হচ্ছে ব্যাংক হিসাব, এটা আমাদের অফকোর্স একটা সম্পদ। আবার নগদান হিসাব, এটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের সম্পদ। এরপর দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে ফটোকপি এবং ফটোকপির জন্য কাগজ ক্রয় করা হয়েছে। তাহলে এখানে আমি বলেছিলাম অফিস সাপ্লাইজ হিসাবে আমাদের লিখতে হবে। তাহলে সাপ্লাইজ খরচ হিসাব, এটা আমাদের জন্য একটা ব্যয়, কারণ সাপ্লাইজ আমরা রেগুলার কিনছি, রেগুলার ব্যয় করছি, তাই এটা এক ধরনের ব্যয়। এবং নগদান হিসাব, কারণ নগদ টাকা কমে যাচ্ছে, তাই এটা একটা সম্পদ। তারপর আমরা দেখেছিলাম অফিসের জন্য প্রচার করা হচ্ছে, প্রচারকে আমরা বিজ্ঞাপন বলতে পারি। তাহলে বিজ্ঞাপন আমাদের জন্য এক ধরনের ব্যয়, এবং নগদান হিসাব, এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ। এবার চলে আসি গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 4, 8, 24 এবং 30। 4, 8, 24, 30 তারিখের জন্য আমাদের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে। আমরা কিন্তু অলরেডি প্রত্যেকটা হিসাবে দেখেছি। 4 তারিখে আমাদের বলা হয়েছিল বৈদ্যুতিক মিটার ক্রয় করা হয়েছে। তাহলে এখানে আমাদের হিসাবের নামটা হবে বৈদ্যুতিক মিটার, অথবা চাইলে তোমরা বৈদ্যুতিক সরঞ্জামও লিখতে পারো। তাহলে বৈদ্যুতিক মিটার হিসাব ডেবিট বা বৈদ্যুতিক সরঞ্জাম হিসাব ডেবিট, এবং নগদান হিসাব ক্রেডিট। তারপর আমরা দেখেছিলাম এখানে একটা ফ্যান ক্রয় করা হয়েছিল, ফ্যানটাকে আমরা অফিস সরঞ্জাম নাম দিয়েছিলাম। তাহলে অফিস সরঞ্জামের পরিমাণ যেহেতু বেড়ে যাচ্ছে, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, এবং বাকিতে ক্রয় করা হয়েছিল তাই প্রদেয় হিসাব ক্রেডিট। তারপর দেখতে পাচ্ছি জানুয়ারির 24 তারিখ নগদান হিসাব এবং সেবায় হিসাব। এখানে আমাদের বলা হয়েছিল যে স্কুলের ফটোকপি মেশিন বিক্রয়, স্কুলের জন্য ফটোকপি করে দেওয়া হয়েছে। তাহলে এটা আমাদের জন্য একটা সেবা আয়। তাহলে নগদ টাকায় আমরা সেই আয়টা করেছি এবং সেই বাবদ আমরা সেবা প্রদান করেছি। তাহলে নগদান হিসাব ডেবিট এবং সেবা আয়, এটা যেহেতু আমাদের আয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে তাই আয় হিসাব ক্রেডিট। সবার শেষে চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হয়েছিল দোকানের, তাই ভাড়া হিসাব হয়ে যাবে ডেবিট এবং ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। তাহলে দেখো এই অঙ্কে আমরা প্রথমে দেখলাম কিভাবে আমরা কিভাবে আমরা হিসাবের শ্রেণী বিভাগগুলো দেখাবো, এবং তারপর দেখলাম কিভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। আশা করছি পুরো সৃজনশীলটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রত্যেকটা লেনদেনের ব্যাখ্যা, প্রত্যেকটা লেনদেনের ডেবিট ক্রেডিটগুলো বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।